শুনতেছি। Okay, welcome everybody to my class of working capital management. Today is the 7th class, and in last class we started the chapter 30, working capital finance, and today we will also continue that chapter. So আজকে তোমরা কয়জন আছো? 5 জন। বাকিরা কোথায়? এর আগের ক্লাস করনি সবাই? এর আগের ক্লাস সবাই করনি? জি স্যার, মোটামুটি সবাই করেছি। আচ্ছা, তো এখানে আসছে না কেন? সো গত ক্লাসে আমরা কি পড়েছিলাম বলো তো একজন? Sources of short-term finance. আর ম্যাথও করাইছিলেন স্যার। জি, ওকে, আজকে একটু প্রথমে থিওরিটিক্যাল পার্ট আলাপ করব। ফার্স্ট অফ অল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি স্যার, ভালো। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে শুরু করব ট্রেড ক্রেডিটের থিওরিটিক্যাল কিছু ডিসকাশন নিয়ে। সো অলরেডি উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য ট্রেড ক্রেডিট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সো হোয়াট ডু ইউ মিন বাই ট্রেড ক্রেডিট? Buying purchase on credit. স্যার ক্রেডিটে পারচেজ করলে। So trade credit is one kind of credit provided by the suppliers to the supplier কাকে দিবে এটা? Client or customer. Okay, when we purchase on credit, that is the trade credit, and customer gets from the supplier goods purchase and during the normal course of business. মানে যখন এটা আমরা একটি বিজনেসের মধ্যে থাকি, so regularly we need to purchase and we need to sell, and during this regular course of business this trade credit is created. Because we are purchasing on credit, that means the suppliers providing this credit to the customer. So it is on kind of credit facilities, so it is called trade credit. Okay, এখন এই ট্রেড ক্রেডিট নিয়ে তো আমরা গত ক্লাসে অনেক কিছু আলাপ করেছিলাম। আজকে দেখব হোয়াট আর দ্য বেনিফিট এন্ড কস্ট, বেনিফিট এন্ড কস্ট অর দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। সবাই লিখো অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ট্রেড ক্রেডিট। ফার্স্ট অফ অল অ্যাডভান্টেজেস। প্রথমে আমরা অ্যাডভান্টেজ নিয়ে বলবো, কয়েকটি পয়েন্ট লিখো। নাম্বার 1, অ্যাডভান্টেজের আন্ডারে নাম্বার 1, ইজি অ্যাভেইলেবিলিটি। ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট হলো ইজি অ্যাভেইলেবিলিটি, নাম্বার 1। নাম্বার 2 লিখো ফ্লেক্সিবিলিটি, নাম্বার 2 লিখো ফ্লেক্সিবিলিটি, আর নাম্বার 3 ইনফর্মালিটি। তাহলে আমরা তিনটি পয়েন্ট কি কি বললাম? নাম্বার 1 ইজি অ্যাভেইলেবিলিটি, ইজি অ্যাভেইলেবিলিটি, নাম্বার 2 flexibility, number 3 informality. So these are the advantages of trade credit. But trade credit as a alternative to bank loan যদি আমরা নিয়ে থাকি, then what are the benefit we are getting from this system? এখান থেকে আমরা কি কি সুবিধা পাই? নাম্বার 1 বলো, ইজি অ্যাভেইলেবিলিটি বলতে তো ইজি অ্যাভেইলেবিলিটি বলতে তো আমরা বুঝিয়ে ফেলছি অলরেডি, নাম দেখেই তো বোঝা যায়। It is available and easily available to the customers. That means if the customer want to purchase on credit, then he or she can go to the suppliers and can request for purchase on credit. যে কোনো সাপ্লায়ার কাছে গিয়ে তুমি যদি বলো যে আমি বাকিতে কিনবো, then you can easily get these facilities. So এই কারণে আমরা বললাম ইজি অ্যাভেইলেবিলিটি, কারণ ইজিলি আমরা এটা পেতে পারি। এর জন্য কোনো ব্যাংকে যেতে হচ্ছে না, কোনো অ্যাপ্লিকেশন করতে হচ্ছে না, অথবা কোনো এখানে ফর্মাল অ্যাপ্রোচ নাই। এই কারণে সহজেই পাওয়া যায়। আর সহজেই পাওয়া বলতে যে কেউ গেলেই যে আবার সাপ্লায়ার দিয়ে দিবে তা না, ইউ নিড টু হ্যাভ আ গুড রিলেশনশিপ। তার মানে যার সাথে তুমি বিজনেস ট্রানজ্যাকশন করবে সেই পরিচিত ব্যক্তিদের মধ্য থেকেই পাওয়া যাবে।
তুমি আননোন ব্যক্তি, তোমাকে কেউ চিনে না, যে কোনো সাপ্লায়ার কাছে গিয়ে যদি বলো আমি 5 লাখ টাকার গুডস আমি অন ক্রেডিট কিনবো, বাকিতে কিনবো, সে কি তোমাকে দিবে? সে তোমাকে দিবে না। তাহলে এখন প্রশ্ন হলো যে পরিচিত সে তোমাকে দিবে। ইফ ইউ আর ফ্রেশার্স, মানে বিজনেসে তুমি নতুন, সেক্ষেত্রে তুমি কি করবে? এই যে আমরা দেখি না জবের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স নিডেড 2 years 4 years, the question is who are the freshers, fresh graduate, what will they do and from where they will get the experience? এটি যেমনি একটি প্রশ্ন, বিজনেসের ক্ষেত্রেও ট্রেড ক্রেডিটের এই একই ধরনের একটি প্রশ্ন, যে পরিচিতদের ব্যক্তিদের তো দেবে, কিন্তু তুমি তো নতুন বিজনেসে এসছো, তোমার তো পরিচিত নাই, তাহলে তুমি কি করবে? তাই না? ইউ গট দি পয়েন্ট? জি স্যার। জবের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স দরকার না? জি স্যার। তাহলে এক্সপিরিয়েন্স কই পাওয়া যাবে? বলো, এক্সপিরিয়েন্স ছাড়া কি জব হবে? সবাই তো বলে এক্সপিরিয়েন্স, তাহলে কি করণীয়? এই শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। বলো, আসিফ সারওয়ার বলো, এক্সপিরিয়েন্স কি করা যায়? How to gather experience to have a new job, because you are the fresh graduate, so you don't have any experiences at all, so how can you gather some experience? যেখানে তোমাকে বলে দিল 2 years experience is required for application, কি করা যাবে? বলো। স্যার এক্সপিরিয়েন্স আসলে এমনি তো গ্যাদার করা যায় না, তাহলে এটা কি তো করণীয়? আসলে ট্রেনিং ছাড়া হয় না। ট্রেনিং তো ট্রেনিং, এক্সপিরিয়েন্স তো আবার আলাদা, হাতে কলমে। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স জি বলতে স্যার, প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল। বিজনেস এক্সপিরিয়েন্স মানে তুমি বিজনেস করেছো, জব এক্সপিরিয়েন্স মানে তুমি কোনো জব করেছো সেটা। জি স্যার। তাহলে কি করণীয়? কে বলবে বলো? স্যার ইন্টার্নশিপ। ইজ এ গুড আইডিয়া। স্যার ইন্টার্নশিপ তো স্যার আমাদের হয়তো 3-4 মাসের, কিন্তু ওইখানে 3 যদি মাস। চায় 2 বছরের এক্সপিরিয়েন্স চায়, তখন ওটা কিভাবে কি করব? 1-2 বছর মানেই হলো ফ্রেশার্স, একেবারে তো আর বলতে পারি না। 1-2 বছর মানেই হলো দ্য ফ্রেশার্স, কিন্তু 1-2 বছর বলে যদি তারা স্পেসিফিক মিন করে ফ্রেশার্স না, সেক্ষেত্রে বলে দেয় যেমনি ফ্রেশার্স আর নট অ্যালাউড অথবা ফ্রেশার্স আর এনকারেজ টু অ্যাপ্লাই, এই জাতীয় কথাবার্তা অনেকে লিখে দেয়। তো দেখেই বোঝা যায় যে ফ্রেশার্সটা এর মধ্যে ইনক্লুডেড কিনা। তোমার একটি এক্সপিরিয়েন্স বলতে ইন্টার্নশিপ করেছো, এটি একটি এক্সপিরিয়েন্স, টুকটাক কোনো জব করেছো, পার্ট টাইম হোক বা অন্য কোনো কিছু হোক, তো সেটা 1-2 বছরের মধ্যেই ধরা হয়। তো 1-2 বছর বলতে মূলত ফ্রেশার্স। তো এরকমের থাকলেই তুমি যে ইউ উইল রিফ্রেন ইয়োরসেলফ ফ্রম অ্যাপ্লাইং, নট লাইক দ্যাট, ইউ উইল অ্যাপ্লাই। সে অ্যাপ্লাই করলে আর সমস্যা কি? তোমার হয়তো 20 টাকা এই অ্যাপ্লিকেশনের জন্য খরচ হলো, এই অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করতে একটি মানে ছবি, এটার কিছু খরচ, বা 50 টাকা 100 টাকা না হয় খরচ হলো, বাট ইউ অ্যাপ্লাই, ট্রাই টু মেক অ্যাপ্লিকেশন। তো সর্বোচ্চ তোমার লসটা কি হবে? তোমাকে ডাকবে না, এটাই তো লস। তো এটা তো খুব বড় ধরনের লস না, এর চেয়ে অনেক বড় ধরনের লস তো আমরা প্রতিনিয়ত ফেস করি, তাই না? তো এই কারণে you will go for application when there is 1 year or 2 year experiences is required, so you will go for apply. তো এটা হলো একটি বিষয়। আর সেকেন্ডলি তুমি যেখানে ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই লেখা থাকে, অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করবে। আর শুরুতে যেখানেই তোমাকে কল করে তুমি যাও, তো স্যালারি যাই হোক তুমি শুরু করো। এই শুরু যে করলে এটাই তো তোমার একটা এক্সপিরিয়েন্স হলো। তুমি এট দ্য সেম টাইম ইউ আর ট্রাইং ফর দ্য বেস্ট। তুমি শুরু করলা হয়তো কম স্যালারির জব, এন্ড এট দ্য সেম টাইম ইউ আর ট্রাইং টু সুইচ ওভার। তো তোমার এক্সপিরিয়েন্স হলো এবং তুমি সুইচ করার সুযোগ পাচ্ছ। কিন্তু তুমি যদি বসে থাকো যে আমার সেই কাঙ্ক্ষিত, দ্য ওয়েল ডিজায়ার্ড জব কখন আসবে,
এবং তখনই আমি অ্যাপ্লাই করব, তখনই আমি সেখানে ঢুকে পড়ব, এরকম হওয়া উচিত নয়। কারণ সেটি তুমি বসে থাকতে থাকতে কতদিন থাকবে, ততদিন তো অনেকেই জব শুরু করে অলরেডি 6 মাস এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলবে, আর তখন তো তুমি জিরো এক্সপিরিয়েন্স। এই কারণে when you are getting some experience or opportunity, then you will enter into the job, start the job, and initially don't think about the salary, don't think about the status or anything else. You just have a position, you are getting an offer, so you start the job. So this is the way to gather experiences. Okay, তো এটি আমাদের মূল বিষয় না। মূল বিষয় যেটা আমরা বলছিলাম যে when you are a freshers in business, তখন এই মুহূর্তে একেবারেই তুমি বিজনেসে নতুন। তো বিজনেসে নতুন হলে তো তোমার পরিচিত থাকে না নরমালি, থাকলে তো ভালো, ইউ উইল গেট ট্রেড ক্রেডিট। আর যদি একেবারেই না থাকে সেক্ষেত্রে করণীয় হলো ইউ উইল গেট সাম রেফারেন্স, কারোর থ্রুতে যেতে হয়। কেউ হয়তো তোমাকে রেফার করলো, যে বললো যে এই লোকটা পরিচিত, কে বাকি দেওয়া যেতে পারে। তো এরকমের কোনো রেফারেন্সে ইউ নিড টু স্টার্ট দ্য বিজনেস উইথ পারচেজিং অন ক্রেডিট। বাকিতে কেনাটা এভাবে শুরু করা যেতে পারে। আর একবার তুমি যদি কিনে ফেলো দেন তো তুমি ওয়েল নোন হয়ে গেলে, টাইমলি পেমেন্ট যদি করো তাহলে এরপরে তোমাকে এমনিতেই সে রেগুলারলি তোমাকে বাকিতে দেবে। সো স্টার্টিংটা হতে পারে এরকম কারো রেফারেন্সে, অন্য কোনো বিজনেস পার্টনার, অন্য যে কেউ হতে পারে, সেই তোমাকে রেফার করলো যে আমার পরিচিত লোক, একে বাকি দেওয়া যেতে পারে, এর ক্যারেক্টার ভালো। ক্যারেক্টার ইন এ সেন্স যে বিজনেসের ক্যারেক্টার, পেমেন্ট বিহেভিয়ার ভালো, সো তারপরে ট্রানজ্যাকশন করলে সেখানে তার অনেস্টি থাকে। সো দিস ক্যারেক্টার ইজ ওয়েল অ্যান্ড গুড, সো বাকিতে দেয়া যেতে পারে। তো এরকমের ক্ষেত্রে নিউ বিজনেসের ক্ষেত্রে ইউ ক্যান স্টার্ট দ্য ট্রেড ক্রেডিট ইন দিস ওয়ে। ওকে, তো এটাকে আমরা বললাম ইজি অ্যাভেইলেবিলিটি। তারপরে কি বললাম? ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি সবাই বুঝো, হোয়াট ক্যান বি ইজিলি চেঞ্জড। সো আজকে এখান থেকে আমরা বাকিতে কিনলাম, সো এখানে টার্মস কন্ডিশন এগুলি আমার ভালো লাগলো না, সো হোয়াট ক্যান ইউ ডু, উই ক্যান গো টু অ্যানাদার সাপ্লায়ার। সো যদি এরকম হয় যে না এর কাছ থেকে কিনেছি এবং এর কাছ থেকেই কিনতে হবে, সেটা ফ্লেক্সিবল না। ফ্লেক্সিবল তখনই হবে when we can switch, এর কাছ থেকে টার্মস কন্ডিশন ভালো লাগলো না, আমরা অন্য কোনো সাপ্লায়ারের কাছ থেকে কিনবো। যখন সেই সুযোগগুলি থাকে তখনই আমরা বলতে পারি যে ইট ইজ ফ্লেক্সিবল। and more flexibility means যে any time we can switch the supplier and can go to another supplier. ওকে, শুনতে পাচ্ছো? জি স্যার। নাম্বার 3 কি বললাম? ফর্মালিটি। 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 ফর্মালিটি তো বুঝো, ফর্মালিটি বলতে কি বোঝায়? যেমনি কাজের একটি নিয়ম কানুন থাকে না, এমনি ক্লাস করতেছো তোমরা, এটা একটা ফর্মালিটি আছে। ফর্মালিটি কি? যে টাইমলি অ্যাটেন্ড করব, তারপরে বাসায় থাকি আর যেখানেই থাকি একটি চেয়ার টেবিলে বসে তারপরে ক্লাসটা করব, হাতে কাগজ কলম থাকবে, হাতের আশেপাশে ক্যালকুলেটর থাকবে, তারপরে তো মানে কি বলে ফর্মাল অ্যাটায়ার, মানে ড্রেস আপ থাকবে, এমন না যে শুয়ে শুয়ে ক্লাস করলাম। তোমরা কোন অবস্থায় আছে সেটি আমি দেখতে পাচ্ছি না, জানি না ওয়েদার ইউ আর ইন ফর্মাল আর ইনফর্মাল। তো আমি ধরে নিলাম সবাই ফর্মাল আছো, আর ভিডিও অন করছো না, আমি ধরে নিলাম সবার নেটের সমস্যা। আসলে জানি না সমস্যা আছে কিনা। আর গভর্নমেন্ট তো তোমাদের জন্য একটি অফার দিচ্ছে বোধহয়, যে টেলিটকের 100 টাকার নেটে সারা মাস ক্লাস করা যাবে, শুনেছো না? জি স্যার। শুনেছো? হ্যাঁ শুনেছো? শুনেছি স্যার। আচ্ছা, টেলিটক এই অফারটা দিবে গভর্নমেন্টের সহায়তায়, যে 100 টাকা খরচ করলে তুমি এই যে জুম, শুধু জুম ইউজ করতে পারবে, এই যে ভিডিরেন আমরা যেটা ইউজ করি, সো এইটা এই এখানে ক্লাস করতে পারবে 100 টাকায় খরচে সারা মাস। তো তাহলে তো নেটের সমস্যা থাকার কথা না যদি এই সার্ভিস নাও তোমরা, আর খরচের বিষয়টাও মিনিমাইজ হয়ে যাবে যদি এই সার্ভিস নাও। আর এই অফারের আগেও তো যারা টেলিটকের অপরাজিতা বা অন্যান্য ওইগুলি প্যাকেজগুলি আছে মেয়েদের জন্য, এগুলি খরচ অনেক কম, তো তাদের জন্য তো এগুলি সুবিধাই, নেটওয়ার্কের সমস্যা যদি না থাকে।
তো তোমরা ভিডিও অন করছো না, আমি ধরে নিলাম সবার নেটওয়ার্কের সমস্যা। তো কিন্তু শুনতে পাচ্ছ কিনা মাঝে মধ্যে আওয়াজ দিও, না হলে তো আমি বুঝবো না যে আসলে শুনতে পাচ্ছ কিনা। আর ছেলেরাও তো ভিডিও অফ করে রেখেছে। সবাই যদি পর্দায় থাকে সবই এরকমের সব ক্ষেত্রে ভালোই হয়, কিন্তু মাঝে মধ্যে তো সেই পর্দা মেনটেন করতে দেখি না ছেলেদের। তো ভালো, সবসময় তোমরা পর্দা মেনটেন করো ছেলেরা। ঠিক আছে, শুনতে পাচ্ছ তো? এই শুনতে পাচ্ছ? জি স্যার। জি জি স্যার। স্যার। আওয়াজ দিও মাঝে মধ্যে, অন্তত জি স্যার। হ্যান্ড রেজ করো, এগুলি তো করা যায়, আছে তো এখানে ইমোটিকন আছে অনেক কিছু, এগুলি দিও মাঝে মধ্যে, তাহলে তো বুঝবো যে শুনতে পাচ্ছ। জি স্যার। তো আমরা যেটা বলছিলাম, ইনফর্মালিটি। ফর্মাল অ্যাপ্রোচ বলতে, এটা তো আবার হ্যান্ড রেজ করলাম, ওটা তো মানে হলো যে তুমি কোশ্চেন করতে চাও যে ওয়ার। হ্যান্ড রেজ মানে হলে তুমি কোশ্চেন করতে চাও। রওনকার আমি দিয়েছে মানে ওকে ফাইন। তো আমরা যেটা বলছিলাম যে ইনফর্মালিটি বলতে যেখানে ফর্মাল অ্যাপ্রোচ নাই। ব্যাংকে আমরা যাব লোন নিব, সো হোয়াট ইজ দ্য ফর্মাল অ্যাপ্রোচ? অ্যাপ্লিকেশন করব, ব্যাংক এটা ইনভেস্টিগেট করবে আমাকে দেয়া যায় কিনা, ক্যারেক্টার বিশ্লেষণ করবে, 5C ক্যারেক্টার, কোলাটারাল, ক্যাপাসিটি, ক্যাপিটাল, এগুলি দেখবে সব। এগুলি দেখে যদি পছন্দ হয়, তারপরে কি হবে? পাত্র পছন্দ হলে যেমনি মেয়ে দেয়া যায়, সে একইভাবে ব্যাংক যদি এই কাস্টমারকে, এই ক্লায়েন্টকে পছন্দ করে, দেন তখনই লোন দেবে। 5C মনে রাখবে, 5C অ্যানালাইসিস করবে। তো এখন এটিকে বলে ফর্মাল অ্যাপ্রোচ। ওকে, আর যদি ফর্মাল অ্যাপ্রোচ না হয় সেক্ষেত্রে কি অ্যাপ্লিকেশন করার দরকার নাই, জাস্ট যাও তুমি গিয়ে বাকিতে কিনে নিয়ে আসো, হয়ে গেল। এই জন্য ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে হয় না, এরকমের কোনো ফর্মালিটিস নাই, কোনো কোলাটারাল মানে সিকিউরিটি হিসেবে কিছু রাখতে হয় না। এই কারণে এটাকে আমরা বলছি ইনফর্মালিটি। সো দিজ আর দ্য অ্যাডভান্টেজেস। তার মানে সহজেই পাওয়া যায়, ইজি অ্যাভেলেবিলিটি, ফ্লেক্সিবল, ইজিলি উই ক্যান চেঞ্জ, উই ক্যান সুইচ one supplier to another supplier if you don't like this supplier. And finally it is informal approach because no formalities is there, no mortgage or security is required to have the trade credit, যেটি অন্যান্য ক্ষেত্রে বা ব্যাংকের ক্ষেত্রে দরকার হয়। You got the point? স্যার। কস্ট বাই ডিসঅ্যাডভান্টেজ কি? এবারে আসি ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে। ডিসঅ্যাডভান্টেজ একটা সবচেয়ে বড়, সেটি হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট। আমরা গত ক্লাসে বের করেছিলাম না, কস্ট অফ ফরগোয়িং ট্রেড ক্রেডিট, মনে আছে? ডিসকাউন্ট অফার বের করেছিলাম না, কস্ট অফ ফরগোয়িং ডিসকাউন্ট অফার। জি স্যার। মানে এইখানে যে কস্ট আমরা বের করছি, তো এই অনেক সময় কস্ট আমাদের বেশি পড়ে যায়, যেটি আমরা কম্পেয়ার করে ডিসিশন নিয়েছিলাম যে ব্যাংক থেকে লোন নিলে তো আমাদের কস্ট কম, আবার অন্যদিকে যদি বাকিতে কিনি সেক্ষেত্রে কস্ট বেশি পড়ে, এরকম হয় অনেক ক্ষেত্রে। তো এই কারণে এটা একটি ডিসঅ্যাডভান্টেজ যে তুমি একটা এসি কিনবে মনে করো 1,00,000 টাকায়, ক্যাশ প্রাইস, 1,00,000 টাকা দিয়ে কিনলে ক্যাশ প্রাইস এখনই কিনতে পারবে, 1,00,000 টাকা পেমেন্ট করবে। কিন্তু তুমি যদি অন ক্রেডিটে কিনো সেক্ষেত্রে তোমাকে বলবে 6 মাসে হয়তো আপনি ইউ উইল পে দ্য ইনস্টলমেন্ট, বাট আপনার টোটাল খরচ পড়বে কত? 1,00,000, মনে করেন 1,10,000 বা 15। তাহলে এটি হলো ট্রেড ক্রেডিটের একটি ডিসঅ্যাডভান্টেজেস, যে ক্যাশ প্রাইস এন্ড ক্রেডিট প্রাইস ইজ ডিফারেন্ট, এন্ড নরমালি দ্য ক্রেডিট প্রাইস ইজ হায়ার দ্যান ক্যাশ প্রাইস। ওকে, কথা বুঝছো? তুমি ক্যাশে কিনলে যেই রেট, আর বাকিতে কিনলে রেট তার চেয়ে একটু বেশি হয়। বেশি তো নিবেই, কারণ তোমাকে এই সুবিধাটি সে দিল, দিয়ে সে একটি রিস্ক নিল, তুমি পেমেন্ট করবে কিনা, সো দেয়ার ইজ এ রিস্ক। সো এখানে সাপ্লায়ার এই রিস্ক নিয়েছে, এই কারণে
তুমি অনেক দিন পরে পেমেন্ট করবে, so different risk is taken by the supplier, so he or she is charging more or higher rate than that of in cash price. বুঝছো? এই সবাই বুঝছো? জি স্যার। কোনো কোশ্চেন আছে? না বুঝলে বলো। জবাইর কিছু বলবে? হ্যান্ড রেজ করে রেখেছে যে, না বলে হাত তুলেছো। জবাইর? না স্যার, বলবো না কিছু। হুম, আচ্ছা, কিছু বলার নাই। আচ্ছা, না হাত তুলে রেখেছে তো, লোয়ার হ্যান্ড করে দিলাম। তো এরপরে আমরা আসি সিকিউরিটি। সিকিউরিটি রিকোয়ার্ড ইন ব্যাংক ফাইন্যান্স। ব্যাংক ফাইন্যান্সিং এর ক্ষেত্রে হোয়াট আর দ্য সিকিউরিটিজ রিকোয়ার্ড, কি কি সিকিউরিটি দরকার। আমরা ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে কি বলেছি, ইনফর্মাল, তার মানে দেয়ার ইজ নো সিকিউরিটি রিকোয়ার্ড। সিকিউরিটি বুঝি তো? এই সিকিউরিটি মানে কি? একবার জিজ্ঞেস করেছিলাম সিকিউরিটি কি, কেউ একজন বললো স্যার সিকিউরিটি গার্ড। তো এখন সিকিউরিটি গার্ড তো বাসায় থাকে, অফিসে থাকে, তোমরাও কি তাই মনে করো? এই সিকিউরিটি মানে কি বলো? নিরাপত্তা। সে তো বাংলা শব্দ, এটা দিয়ে বুঝায় কি? এখানে জামানত বুঝাচ্ছে। When we are taking loan, then what is kept as security to the supplier? এর এগেইনস্টে ডিপোজিট হিসেবে যা রাখা হয় সেটি হলো সিকিউরিটি। সো আমরা কিভাবে ডিফাইন করব? ইট ইজ দ্য কোলাটারাল টু বি কেপ্ট উইথ দ্য লেন্ডার এগেইনস্ট দ্য লোন। এখন আবার কোলাটারাল বললাম, কোলাটারাল বুঝো তো? কোলাটারাল ইজ দ্য সিকিউরিটি। তোমরা রেসপন্স না করলে তো আমি ধরে নিব তোমরা বুঝছো। তাহলে কি কি সিকিউরিটি দরকার হয়? নাম্বার 1, হাইপোথিকেশন। লিখো, ব্যাংক ক্রেডিটের ক্ষেত্রে কি কি সিকিউরিটি দরকার হয়? নাম্বার 1, হাইপোথিকেশন বা হাইপো ইন শর্ট। সেকেন্ডলি, প্লেজ, PLEDGE, প্লেজ। নাম্বার 3 লিখো, নাম্বার মর্টগেজ। ওয়ানটা কি ছিল? হাইপোথিকেশন, শর্টলি হাইপো। তারপরে নাম্বার 3 বললাম মর্টগেজ। নাম্বার 4 লিয়েন। কি কি বলেছি বলো একজন? হাইপোথিকেশন, প্লেস আর মর্টগেজ। আরেকটি? হাইপোথিকেশন, প্লেস আর হচ্ছে মর্টগেজ। লিয়েন। আরেকটি আছে তো, লিয়েন। লিয়েন, LIEN, LIEN, লিয়েন। তো আমরা এবারে আসি, এগুলি কি? নাম্বার 1 হাইপোথিকেশন, এটা নিয়ে মনে হয় আমরা একটু কথা বলেছিলাম এর আগের ক্লাসে, মনে আছে কারোর? হাইপো ক্যাশ ক্রেডিটের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ক্যাশ ক্রেডিট দুই রকম হয়, একটি হলো সিসি হাইপো আর একটা হলো সিসি প্লেজ। কে বলতে পারবে? Taking short-term loan for a specific time period, it is the CC hypo. টেকিং শর্ট টার্ম লোন ফর স্পেসিফিক পিরিয়ড, এটা তো সিঙ্গেল টাইম, আমরা সিঙ্গেল পেমেন্ট নোট বা শর্ট টাইমের জন্য যে লোন নেওয়া হয়, ঠিক আছে। কিন্তু কোশ্চেন হলো
যে সিসি বা ক্যাশ ক্রেডিট দুই রকম ছিল, আমরা পড়েছিলাম। একটি ছিল সিসি হাইপো, সিসি বলতে ক্যাশ ক্রেডিট হাইপোথিকেশন, আর একটি পড়েছিলাম ক্যাশ ক্রেডিট প্লেজ। এটি কে বলতে পারবে? দুটোর মধ্যে ডিফারেন্স আমি বলেছিলাম। কেউ পারবে না? স্যার বলো। স্যার একটা তো স্যার ডকুমেন্ট শো করতে হবে ব্যাংকের কাছে স্যার, আরেকটা স্যার মালামাল স্যার ব্যাংকের কাস্টডিতে রাখতে হবে। কোনটার ক্ষেত্রে কোনটা? হাইপোর ক্ষেত্রে কোনটা আর প্লেজের ক্ষেত্রে কোনটা? প্লেজের ক্ষেত্রে ব্যাংক কাস্টডিতে রাখতে হবে র ম্যাটেরিয়াল, আর স্যার হাইপার ক্ষেত্রে ডকুমেন্ট শো করতে হবে ব্যাংকে। গুড, ভেরি গুড। আমরা এটা নিয়ে আলাপ করেছিলাম যে সিকিউরিটি হিসেবে ইন কেস অফ হাইপোথিকেশন দা পারচেজিং ডকুমেন্টস, যে আমি এই ইনভেন্টরি বা এই গুডস পারচেজ করেছি, সো অল অফ দ্য ডকুমেন্টস ইউ নিড টু সাবমিট উইথ দ্য ব্যাংক। আর এই গুডস কার কাছে থাকবে? তোমার কাছেই থাকবে। দিস ইজ দ্য হাইপোথিকেশন। তার মানে ব্যাংকের কাস্টডিতে থাকবে। তাহলে এখানে এই যে লোনটি ব্যাংক তোমাকে দিল, এই লোনের এগেইনস্টে সিকিউরিটি কি? এই ডকুমেন্টসগুলি ব্যাংকের কাছে রাখতে হবে, দ্যাট ইজ দ্য সিকিউরিটি। এবং তুমি যে টাইমে পেমেন্ট করার কথা সেটা পেমেন্ট করবে। আর প্লেজের ক্ষেত্রে আমরা বলেছিলাম দ্য ইনভেন্টরি শুড বি কেপ্ট উইথ দ্য ব্যাংকস কাস্টডি আর ইন দ্য ওয়্যার হাউস অফ দ্য ব্যাংক। ব্যাংকের ওয়্যার হাউসে তোমার ইনভেন্টরি আফটার পারচেজিং ইউ নিড টু কিপ in the bank custody and it will be locked. It will be locked by the bank and key will be kept with the bank. ব্যাংকের কাছে এটি লক আপে থাকবে। তোমার যখন দরকার ব্যাংক থেকে চাবি নিতে হবে, কি নিয়ে তখন তুমি এটি ওপেন করে কতটুকু নিয়েছো ইনভেন্টরি ততটুকু ওখানে আবার বলতে হবে এতটুকু নিয়েছি, তো বাকি এতটুকু আছে। তারপরে আবার সেটি লক করে আবার চাবি ব্যাংকের কাছে দিয়ে আসতে হবে। তো এটি আবার প্রোডাকশন করে আবার তুমি কিছু পেমেন্ট করবে, আবার দরকারের সময় আবার তুমি ওখান থেকে র মেটেরিয়ালস বা ইনভেন্টরি নিয়ে আসবে। সো দিস সিকিউরিটি, এই যে সিকিউরিটি মেনটেন করা হলো, দিস টাইপ অফ কোলাটেরাল ইজ কি? প্লেজ। তাহলে হাইপোথিকেশন এন্ড প্লেজ এটি ক্যাশ ক্রেডিটের ক্ষেত্রে বেশি ইউজ হয়। ওকে, তারপরে কি? মর্টগেজ। মর্টগেজ is similar to pledge. Pledge is used in movable property. Pledge ইউজ হয় মুভেবল প্রপার্টির ক্ষেত্রে, মানে যেগুলি মুভ করা যায়। ইনভেন্টরি তো মুভ করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়। So when the inventory or collateral is movable, then the term pledge is used. It will act a character, and secondly it is normally or generally used in short term financing. Okay, the pledge or mortgage similar, and when the immovable property used as collateral or security, then it is mortgage, like land, building. So you are taking loan from the bank and you keep your land or building as collateral to the bank, that is mortgage. ব্যাংকের কাছে জমি রেখে, জমি বলতে জমির ডকুমেন্টস, দলিল, তারপরে বিল্ডিং রেখে এর এগেইনস্টে যে লোন নেওয়া হয় সেটি হলো মর্টগেজ ব্যাকড লোন। তো এটি ইমুভেবল প্রপার্টি। অনেক সময় ওয়ার্কিং ক্যাপিটাল লোনের ক্ষেত্রেও মর্টগেজ ইউজ হতে পারে। এ কারণে এখানে আমরা প্লেজের পাশাপাশি মর্টগেজকেও নিয়ে এসেছি। সো মর্টগেজ ইজ অলসো used in working capital loan, and normally it is used in
long term loan, and especially it is used for real estate finance. Okay, কি বলছি? বুঝছো তো? जी sir. স্যার মর্টগেজ হচ্ছে স্যার মুভ করা যাবে না। ল্যান্ড কি মুভ করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায়? স্যার মুভ করা যাবে, ওটা কি বললেন প্লেস? জি, সিকিউরিটি হিসাবে যা রাখা হয় সেটা যদি মুভেবল হয় সেটাকে তাহলে শর্ট টার্ম pledge। হিসেবে ইউজ করি আমরা। শর্ট টার্ম লোনের ক্ষেত্রে এটা হলো প্লেজ। মনে করো কেউ গোল্ড রেখে লোন নিল, গোল্ড কি মুভেবল না ইমুভেবল? বলবো তাহলে এটাকে কি বলবো? প্লেজ। প্লেজ। বুঝছো? जी sir. ব্যাংক থেকে 50 লাখ টাকা লোন নিয়েছো, লোন নিয়ে একটি ফ্ল্যাট কিনেছো, ব্যাংকের কাছে কোলাটেরাল হিসেবে কি রেখেছো? এই ফ্ল্যাটটি রেখেছো। ফ্ল্যাট কি মুভেবল না ইমুভেবল? ইমুভেবল, মর্টগেজ। Immovable. তাহলে এটাকে কি বলবো? মর্টগেজ। মর্টগেজ। ব্যাংকের কাছ থেকে 1 কোটি টাকা লোন নিয়েছো, লোন নিয়ে 5 তলা বাড়ি করেছো, এই বাড়িটাই ব্যাংকের কাছে আবার মর্টগেজ হিসেবে রাখা হলো। বুঝছো? जी sir. এরকম ব্যাংক তখন আবার লিখে দেয় এই বাড়িটি এই ব্যাংকের কাছে দায়বদ্ধ, এগুলি সাইনবোর্ড লাগিয়ে দেয়। তার মানে যতদিন না লোন পেমেন্ট হবে ওই সাইনবোর্ড থাকবে এখানে। সাইনবোর্ডটা কেন থাকে? কারণ তুমি যদি কোনো কারণে if you fail to make the payment, then it is the lender's right or bank's right on your property, legal right on your property. আর এই যে লিগ্যাল রাইট অন borrower's property, that is called lien. তুমি যদি ফেল করো, ব্যাংক কি করবে? তোমার প্রপার্টি সেল করে সে এটা আদায় করতে পারবে। এই লিগ্যাল রাইটস কে বলা হয় লিয়েন। লিয়েন ইজ দ্য লিগ্যাল রাইটস অফ দ্য লেন্ডার টু দ্য borrower's property in case of failure to make payment. লোন নিয়েছো, পেমেন্ট করতে ফেল করেছো, সো ইট ইজ দ্য রাইট অফ দ্য লেন্ডার টু অকুপাই ইউর ল্যান্ড। বাট এই ল্যান্ড অকুপাই করবে আবার হুমজিক্যালি গিয়ে জায়গা দখল করে মারামারি শুরু হয়ে গেল, বিষয়টা এরকম না। ওই যে বললাম যে দায়বদ্ধ এগুলি তো লেখা থাকে, ওটা সাইনবোর্ড না থাকলেও ডকুমেন্টস তো তার কাছে আছে। তো if you fail to make the installment or make the payment, সেক্ষেত্রে ব্যাংক কি করবে? at first the bank will go to the court and sue against you, তোমার এগেইনস্টে সে মামলা করবে। দেন কোর্ট ভার্ডিক্ট দিবে, তারপরে ব্যাংক এটা অকুপাই করবে, দখল করবে। ব্যাংক রায় দিলে ওই কাগজপত্র কোর্টের রায় নিয়ে পুলিশ নিয়ে তোমাকে বলবে যে এই যে আমার মালিকানা এখন আমার, সাথে পুলিশ থাকবে আর ওই কাগজ থাকবে কোর্টের রায়, এবং তোমাকে তখন বের করে দিবে এবং ব্যাংক দখল করবে। তুমি তখন আর কিছুই করতে পারবে না, কারণ সাথে তো পুলিশ আছে। ইউ গট দি পয়েন্ট? বুঝছো কি? এটা লিয়াল। লিয়েন কোনটি? এই যে লিগ্যাল রাইটস টু অকুপাই ইউর প্রপার্টি, তোমার প্রপার্টি থেকে পেমেন্ট করার। তুমি লোন নিয়েছো, পেমেন্ট করছো না, তখন ব্যাংক বলবে যে আমার এই কাস্টমার এই লোন নিয়েছে, এর অনেকগুলি বিল্ডিং আছে, অনেকগুলি ল্যান্ড আছে, আমি জানি এখানে এখানে আছে, এই যে আমার কাছে ডকুমেন্টও আছে, অথচ সে আমার পেমেন্ট দিচ্ছে না। সো ইট ইজ দ্য লিগ্যাল রাইটস অফ দ্য লেন্ডার টু অকুপাই ইউর ল্যান্ড। তাহলে এখন তোমার রাইট আছে ওর ল্যান্ড দখল করার, মানে ওর প্রপার্টি দখল করার। তখন সে আদালতের মাধ্যমে এটা করবে। এই যে লিগ্যাল রাইটস, এই রাইটটাকে বলা হয় লিয়েন। ওকে, বুঝো নাই কে? বলো। সবাই বুঝছো তাহলে? जी sir.
স্যার। ওকে ফাইন, তাহলে আমরা এটা বুঝলাম সিকিউরিটি রিকোয়ার্ড ইন ব্যাংক ফাইন্যান্স। এরপরে গত ক্লাসে আমরা যে ম্যাথগুলি করেছিলাম, কোন ম্যাথ? ওই যে ইন্টারেস্ট রেট বের করা। তো আজকে একটি এক্সাম্পল করব, তারপরে চ্যাপ্টার মোটামুটি শেষের দিকে আসবে। সবাই লিখো আগে, তারপরে সলভ করবে। খাতা কলম রেডি? জি জি স্যার। স্যার। Okay, suppose you take a short-term loan for 9 months. স্যার কি Suppose you take a short-term loan for 9 months of taka 10 lakh. So, take লিখেছো? a short term Loan for 9 months of taka 10 lakh. 10 sir. লাখ টাকা লোন নিয়েছো 9 মাসের জন্য। ওকে, the stated interest, Suppose you take a short term loan. জি শুনতে পাচ্ছ না তোমরা? জি স্যার। জি Sir, আমার নেট প্রবলেম স্যার, একটু শুনতে শুনি স্যার। কথাটা কেটে কেটে আসতেছে। স্যার আমি শুনি না কিছু স্যার। কেউই আমার কথা শুনতে পাচ্ছ না? স্যার একটু প্রথম থেকে বলতেন। জি জি স্যার। আমার কথা কেউ শুনতে পাচ্ছে না? কথা ভাঙা ভাঙা আসতেছে। স্যার কথা শুনতেছি তো। স্যার শুনতেছি। কেউ যদি না শুনো তাহলে তো আমার নেটে সমস্যা, আর দুই না একজন না স্যার শুনলে আপনাকে তো, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আর যদি দুই একজন না শুনো তাহলে তাদের নেটে সমস্যা। জি স্যার। আপনার নেটে কোনো সমস্যা নেই, আপনার নেট একদম ক্লিয়ার। আচ্ছা, স্যার আমার আবার নেট- প্রথম থেকে বলবেন স্যার। হ্যাঁ বলবো, আমার নেটে সমস্যা থাকলে তোমরা কেউই শুনবে না। লিখে দিছি দেখো। জি স্যার। মান্থ 9 মান্থ হবে, MONTH, 9 মান্থ অফ 10 লাখ টাকা। লিখেছে সবাই? স্যার না শুনলে ওখান থেকে দেখে লিখো। The stated interest rate of the bank is জি স্যার 9%. 10 লাখের পরে কি বললেন? The stated interest rate of the bank is The 9%. ইন্টারেস্ট Compensating balance, আমি বলছি আবার লিখেও দিচ্ছি, তুমি যেটা সুবিধা হয় দেখো। Compensating balance of the loan is 12%. Compensating balance to have the loan is 12%. দেখতে পাচ্ছ না? লিখে দিচ্ছি যে। জি স্যার দেখা জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এবারে ক্যালকুলেট the effective annual rate. Calculate the effective annual rate. And interest rate এর ফর্মুলা আমরা গত ক্লাসে শিখেছিলাম, তোমরা জানো সবাই, জানো না? জি স্যার। জি কি স্যার। বলে তো? ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল গ্রোথ। বড়টা আবারও লিখে দিলাম দেখো। তো এবার এটি সলভ করো।
স্যার ওই ফর্মুলাতে, জি স্যার আগের ক্লাসে যে ফর্মুলা লিখেছেন ওটাতে? হ্যাঁ, এই যে আবার লিখে দিলাম, ওইটাই ফর্মুলা। ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ইএআর, এটা বের করো। আমরা একটা ম্যাথ করেছিলাম না এরকম? হ্যাঁ স্যার, পারবো স্যার এটা। করো। প্রথমে কি করবে বলো তো? স্যার ইন্টারেস্ট রেট বের করব। প্রথমে করেছো কেউ? আর পারছি না, কিভাবে হবে একটু বলে দেন। এখন ম্যাচুরিটি হবে 9/12 না স্যার? এম
m equal to লিখে দিছি তো hints দেখো। আপনি তো দিয়েছেন স্যার 12/9, 12/9 কিভাবে হবে? 9 বেসের 12 হবে না? m হবে এটা ডিভাইড করলে যা হয় তাই। কে করেছো বলো? পিরিয়ডিক রেট কত? কে বলছো? শুনতে পাচ্ছি না তো। পিরিয়ডিক রেট কত হবে? এই কেউ করনি? স্যার একটা কোশ্চেন, এম এর মান তো স্যার ম্যাচিউরিটি ডিভাইডেড বাই 12 হবে, তো এখানে ম্যাচিউরিটি 9 মান্থ বললেন, তো 9/12 হওয়ার কথা না? কেন, যখন 6 মাস ছিল এর আগে আমরা একটা ম্যাথ করেছিলাম না, 6 মাস থাকলে কত হয় m? 6/12 দিয়ে দিয়েছিলাম তো। m যদি আমাদের যদি ম্যাচুরিটি 6 মাস হয় তাহলে m কত হয়? 2 2 কেমনে হয়? 12/6। তাহলে 9 মান্থ হলে কি হবে? স্যার 12। 12/9 সেটাই তো লিখে দিচ্ছি এখানে। আর তুমি যখন পিরিয়ডিক রেট বের করবে তখন তো সামনে গিয়ে মাল্টিপ্লাই করবে ওই যে ম্যাচুরিটি, ওখানে লিখবে 9/12 পিরিয়ডিক রেট বের স্যার করার সময়, সেখানে তো 9/12 লিখবে। স্যার আর যখন ইএআর বের করবে তখন m কত সেটা লিখে দিয়েছি। বলো কে বলবে? স্যার এখানে কি সূত্র দুইটা অ্যাপ্লাই করতে হবে নাকি একটা? দুইটা। স্যার প্রথমটা কোনটা স্যার? ইন্টারেস্ট রেট ওইটা? ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট স্যার ওটা স্যার ওর সাথে ম্যাচুরিটির জায়গায়। ওর সাথে ম্যাচুরিটি করতে হবে 9/12। হ্যাঁ স্যার এটাই বলতেছিলাম স্যার, 9 জি বলতে স্যার এটার স্যার কথাই দিছেন ওখানে। বলতেছিলাম তখন। ওইটা তো আর m না, m তো নিচের ফর্মুলার মধ্যে m, এই যে আরেকটা যে ইআর লিখে দিয়েছি। জি স্যার বুঝতে পারছি, ভাবছি প্রথমে ওটার কথা বলছেন, তাই জন্য আবার জিজ্ঞেস করলাম যে ম্যাচিউরিটি তো 9 ছিল, তো ম্যাচিউরিটি ভাই 12 হলে তো 9/12 হওয়ার কথা, উপরেটার কথাই জিজ্ঞেস করছিলাম স্যার তখন। স্যার বলো। স্যার ইন্টারেস্ট রেট কি পিরিয়ডিক রেটের জায়গায় বসবে? একই স্যার। ইন্টারেস্ট রেট মানে বুঝলাম না, আবার বলো। ইন্টারেস্ট রেট বের করার পর যে অ্যানসারটা হবে ওটা কি স্যার পিরিয়ডিক রেটের ওখানে বসবে? হ্যাঁ, কত আসছে?
ওই যে সলিউশন লিখে আমি হিন্টস দিয়ে দিছি তো কি কি বের করতে হবে। পিরিয়ডিক ব্র্যাকেটে 9 মান্থ রেট ইকুয়াল টু এটা বের করবা আগে, তারপরে ইএআর ইকুয়াল টু এই ফর্মুলা দিয়ে বের করবা ফাইনাল। আগে পিরিয়ডিক 9 মান্থের রেট কত হয় বলো? পিরিয়ডিক 9 মান্থের রেট কত? করতেছি স্যার। স্যার 7.66% আসছে। Yes, sir. 7.6 এটা কিসের রেট? Sir, periodic. পিরিয়ডিক। আচ্ছা ফাইন, তারপরে ইএআর? হ্যাঁ স্যার 7.5% আছে। ইএআর কত? কি ওইখানে থেকে 16.79. ইএআর ইফেক্টিভ অ্যানুয়াল রেট কত? এই এত সময় লাগে এটা করতে? Sir, 16.68 হয়েছে। আরেকজন বলো। 16 তো হওয়ার কথা না, আরেকজন বলো। 10.12%। আরেকজন বলো। 10.12%। এটা হবে 10.12। 10 ঠিক আছে, পয়েন্টের পরে আরেকটু কম বেশি হওয়ার কথা। আরেকজন বলো। আর কেউ করো না? এখানে তো আছে অনেকেই, বাকিদের কি ক্যালকুলেটর খাতা কলম নাই? Anybody else?
কে? টেন পয়েন্ট থ্রি ফাইভ বা 36 এরকম হবে। 10.33 হয় ও 32 আচ্ছা। মানে 2 এর পরে 8 আছে এই জন্য 33 দেওয়া যায়। ঠিক আছে, 10.35 36 বা শুধু যদি 3ও থাকে সেটাও অ্যাকসেপ্টেবল হবে। 10.3 কার কার এসছে? বলো 10.3 কার কার এসছে? 10.3 সামথিং পার্সেন্ট। স্যার আসছে কত? 10.335। আচ্ছা ঠিক আছে, তাহলে তো 10.34 লিখো। আর বাকিরা? পুরোটা লিখে লিখে করেছো? জি স্যার। পুরোটা লিখে করলে দেখাও দেখি কি করেছো। স্যার 10.25 আছে। কই জবাই দেখাও তো কি করেছো দেখি। 25 কেমনে আসলো? স্যার OnePlus কত দিয়েছো? OnePlus পিরিয়ডিক রেট লিখেছো না? ওইটা ক্যালকুলেটরে অনেকগুলি ডিজিট যা আছে সবগুলোই দিবে, লেখার সময় দুইটা লিখবে। 0.076 0.76 এরপরে তো আরো আছে। 6 এর নাই পরে স্যার 7 আছে না? জি স্যার। 6 নাই এর তো পরে স্যার। 6 এর পরে 7 আছে, 04 আরো অনেক আছে। তিনটা যদি দাও তাহলে তোমাকে দিতে হবে 0.077। ঠিক আছে, আর যদি চারটা দাও 0.767। তো এইভাবে দিতে হবে, তাইলে ওইখানে 10.3% আসবে। ওকে, প্রসেস ঠিক আছে, শুধু ওইটা ঠিক করে নিও। আর ক্যালকুলেটরে যতগুলি ডিজিট আছে সবগুলি দিয়েই তুমি কাউন্ট করবে। লেখার সময় তুমি ফাইনাল রেজাল্টে দুইটা লিখলেই চলবে, কিন্তু ক্যালকুলেটরে কাউন্ট করার সময় ওখানে যা আছে পুরোটা দিয়েই কাউন্ট করবে, জি স্যার। তাহলে রেজাল্ট ঠিকমতো আসবে। স্যার আর এটা কি লিখছে OnePlus পিরিয়ডিক রেট? জি স্যার m = 90/12 হবে না? কেন? এম মানে কি? নাম্বার অফ কম্পাউন্ডিং। এম হলো নাম্বার অফ কম্পাউন্ডিং। তো 9 মাস হলে বছরে কতবার কম্পাউন্ডিং হয়? 9 মাস হলে বছরে কম্পাউন্ডিং একবারের বেশি না কম? 12/9 স্যার একবার হয় স্যার। একবারের বেশি না কম হয়? যদি 9 মাস পর পর কম্পাউন্ডিং হয় তাহলে বছরে কম্পাউন্ডিং একবারের বেশি না কম, এটা বলো। একবারের বেশি স্যার কম। একবারের বেশি। কম স্যার।
কম কেমনে হলো? 9 মাস পর পর কম্পাউন্ডিং, তাহলে বছরে কয়বার কম্পাউন্ডিং হয়? একবারের বেশি। একবারের বেশি না? স্যার 3 বারের বেশি। একবার তো হবেই স্যার, তারপর আবার আরো কয় মাস বাকি থাকে। হ্যাঁ সেটাই তো। একবার তো হবেই স্যার, তারপর আরো কয় মাস বাকি থাকে, আরো 3 মাস। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আরো 3 মাস তো তোমার 4 ভাগের 1 ভাগ, ওইটা তুমি 12/9 করলেই বের হবে। বুঝছো? জি স্যার। নাম্বার অফ কম্পাউন্ডিং। আর যখন পিরিয়ডিক রেট বের করেছো সেখানে তো ঠিক আছে 9/12। তো আমরা খেয়াল করব যখন আমাদের ম্যাচুরিটি অফ দ্য লোন ইজ less than 1 year, at first we need to calculate the periodic rate, and after calculating periodic rate we will find out the effective annual rate. এই দুইবার বের করতে হয় কখন? when the maturity of the loan is less than 1 year. আর যদি ম্যাচুরিটি 1 year হয় সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটের ফর্মুলায় বসালে যেটা আসবে সেটাই পিরিয়ডিক রেট, সেটাই আমাদের ইফেক্টিভ অ্যানুয়াল রেট। কারণ 1 বছর তো, এটা তো আর কনভার্ট করার বা অ্যানুয়ালাইজ করার দরকার নাই। অ্যানুয়ালাইজ কখন দরকার হয়? when less than 1 year. ক্লিয়ার? কথা বুঝছো এবার? সবাই বুঝছো কি? জি স্যার। এবার বলো কমিটমেন্ট ফি কাকে বলে? হোয়াট ইজ কমিটমেন্ট ফি? কে বলবে? গত ক্লাসে আলাপ করেছিলাম কমিটমেন্ট ফি কি। এটা রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট, কে বলবে? স্যার এই লাইন আপ ক্রেডিট গ্রান্টেড টু এ ব্রোয়ার বাই কমার্শিয়াল ব্যাংক। আগামী ক্লাসে আমরা তিনজনের শর্ট প্রেজেন্টেশন নিব, রোল নাম্বার 1, 2, 3। এটা হলো আমরা আমাদের 10 মার্কসের যে অ্যাসাইনমেন্ট এন্ড প্রেজেন্টেশন ছিল সেটা। অ্যাসাইনমেন্ট দিতে হবে না, আলাদা টপিক দিয়ে দেবো, জাস্ট তুমি 5 মিনিটে একটি শর্ট প্রেজেন্টেশন দিবে আগামী ক্লাসে আমরা তিনজনেরটা নিব, রোল নাম্বার 1, 2, 3। তিনজনই তো আছো মনে হয়, তাই না? না স্যার 2 নেই। 2 নাই, তাহলে 1, 3, 4 আছে তো? জি স্যার। স্যার টপিক কি হবে? টপিক হবে এক একজনকে এক একটা দিব। তোমার রোল কত? স্যার 3। 3। তুমি প্রেজেন্ট করবে সিকিউরিটি ইউজড ইন ব্যাংক ফাইন্যান্সিং। স্লাইড বানায় রাখবো। আজকে পড়লাম না আমরা সিকিউরিটি ইউজড ইন শর্ট টার্ম ফাইন্যান্স আর ব্যাংক ফাইন্যান্স? আজকে যেটি পড়লাম এটা তোমার টপিক। এরপরে 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বার আর 3 নাম্বার কি? স্যার আমি 1। সুমাইয়া আক্তার তো 2 জন, এখানে কোন জন? স্যার সুমাইয়া আক্তার 01 আইডি একটা, আর একটা 47। ও আচ্ছা, তুমি হলো ডিফারেন্সিয়েট করব কিভাবে 47 আর 1? নামের স্পেলিং কি একই রকম? না স্যার, স্পেলিং চেঞ্জ আছে। আচ্ছা তো সুমাইয়া আক্তার রোল নাম্বার 1, তুমি করবে টাইপস অফ ব্যাংক ফাইন্যান্সিং। স্যার আমরা কি স্লাইড বানায় রাখবো? স্লাইড তুমি যদি শো করতে চাও করতে পারো, আর না হলে তোমার হাতে থাকবে, তুমি বলতে থাকবে দেখে দেখে না, মানে ক্যামেরার দিক তাকিয়ে বলবে। আচ্ছা, যেমন স্যার আমার টপিক সিকিউরিটি ইউজড ইন শর্ট টার্ম ফাইন্যান্সিং, যেমন স্পন্টেনিয়াস লায়াবিলিটিস, ট্রেড ক্রেডিট, অ্যাক্রুয়ালস, ব্যাংক ফাইন্যান্স, এগুলো তুলে ধরবো। না না, সিকিউরিটি ইউজ তো আজকে পড়েছি।
আজকে তো আমরা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ করলাম। কেন সিকিউরিটি ইউজড কি কি পড়লাম আমরা? হাইপোথিকেশন, প্লেজ, হ্যাঁ লিয়েন, জি স্যার। মর্টগেজ, লিয়েন, এগুলি বলবে তুমি। আচ্ছা স্যার। প্রথমে হোয়াট ডাজ সিকিউরিটি মিন এটা ডিফাইন করবে। সো সিকিউরিটি ইউজড ইন ব্যাংক ফাইন্যান্স কি এটা বলবে। তারপরে এই যে চারটি টাইপস, এখানে হাইপোথিকেশন এটা ডিসক্রাইব করবে। তারপরে প্লেজ এক্সাম্পল সহ সবগুলো ডিসক্রাইব করবে। মর্টগেজ, তারপরে লিয়েন, এগুলি এক্সাম্পল সহ সব 1 বাই 1 ডিসক্রাইব করবে। এটাই তোমার টপিক। স্যার আমারটা নিয়ে একটু কিছু বলেন, কি মানে কি করব? স্যার আমার টপিকটা বলে দেন। সুমাইয়া আক্তার, তোমার হলো কি বললাম, ব্যাংক ফাইন্যান্স না? ফর্মস অফ ব্যাংক ফাইন্যান্সের মধ্যে ওভারড্রাফট আমরা যা যা গত ক্লাসে পড়েছি, তুমি ছিলে না ক্লাসে? জি না স্যার, স্যার ভিডিও দেখে নিব। এটা আগে দেখে নিই। ওভারড্রাফট, ক্যাশ ক্রেডিট, তারপরে পারচেজ এন্ড ডিসকাউন্টিং অফ বিল, লেটার অফ ক্রেডিট, ওয়ার্কিং ক্যাপিটাল লোন। ওয়ার্কিং ক্যাপিটাল লোনের মধ্যে আবার আমরা পড়েছিলাম যে ব্যাংক লোন 3 ধরনের, সিঙ্গেল পেমেন্ট নোট, লাইন অফ ক্রেডিট, রিভলভিং ক্রেডিট। তো এগুলি ওই ক্লাসের মধ্যে আছে, ওইটা দেখে নিও। আর এখন তো আবার বলে দিলাম, তুমি এগুলি ডিসক্রাইব করবে। তারপরে রোল নাম্বার 3 স্যার 04। 04, আচ্ছা। ইফরাত স্নিগ্ধা, জি স্যার। তুমি ডিসকাস করবে ট্রেড ক্রেডিট and advantage and disadvantage of trade credit. Okay, example জি সহ। স্যার। ট্রেড ক্রেডিট বলতে গত ক্লাসে ট্রেড ক্রেডিট নিয়ে যা যা পড়েছি সেগুলি বলবে, আর আজকে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ বলেছি এটা বলবে। স্যার নেক্সট ক্লাস তো আগামী এটা হলো আমাদের ওই যে 10 মার্কসের, ঠিক আছে? কালকে কি নেবেন? জি, এটা হলো আমাদের 10 মার্কসের। একটু সময় দিলে ভালো হয়। সময় দিলে বেটার হতো না? এটা তো শর্ট, তুমি আজকে প্রিপারেশন নিবে। আর বেশি সবাইকে তো দেইনি এই জন্য, কারণ এর পরের দিন আমরা নাম্বার বেশি দিব, বেশি নাম্বার অফ স্টুডেন্ট। আজকে তো সময় কম, এই জন্য প্রথম দিকে দিলাম। আর যাদেরকে দিয়েছি মনে হয় তোমাদের পারারই কথা, তোমাদের পারফরমেন্স ভালো হওয়ারই কথা শুরুর দিকে যেহেতু আছে। স্যার এটা তো ভর্তি অনুযায়ী আইডি, এটা তো আমাদের রেজাল্ট অনুযায়ী আইডি না স্যার। আপনার সেটা আমি জানি, সেটা তো আমি স্যার জানি, আপনি ওইটা মিন হবে না স্যার, আমাদের একটু টাইম দেন। সেটা আমি জানি। তারপরও আমি পরীক্ষাতে ভাইভাতে যারা ভালো করেছে তাদেরকেই দিয়েছি। স্যার আমাদের একটু পরে দিলে ভালো হয় স্যার, কারণ এগুলো একটু মানে প্রিপারেশনের তো ব্যাপার আছে। জি, যারা পারবে তাদেরকেই দিয়েছি ইনশাআল্লাহ। স্যার প্লিজ আমাদের একটু টাইম দেন, অন্যরা তো ঠিকই টাইম পাবে স্যার। কেন ভার্সিটিতে আগে ভর্তি হইলাম? এটা কোনো কথা না। আমার সামনে তোমাদের ভাইবা ওই পরীক্ষাগুলি সব আছে তো। স্যার আমাদের মার্কসটা বলবেন না? মার্কস বলবো, এই অ্যাসাইনমেন্ট গুলি অ্যাড করে তারপরে বলবো। তো যাই হোক, তোমাদের সমস্যা হবে না, এই টপিক তো আমি ক্লারিফাই করলাম। স্যার স্যার তাহলে আমাদের একটু পরে ক্লাস কবে তোমাদের সাথে? কালকে। কালকে? জি স্যার। জি কালকে স্যার। খুব সমস্যা হয়ে যাবে। জি স্যার। জি স্যার। নেক্সট ক্লাসে বাসায় পড়াশোনা ছাড়া আর কোনো কাজ তো থাকার কথা না। স্যার তবুও স্যার যেহেতু প্রেজেন্টেশন স্যার একটু তো প্রিপারেশন লাগে, তো স্যার যদি কালকের পরের ক্লাসে দেন তাহলে আমাদের জন্য ভালো হয়, কারণ একদিনে স্যার প্রিপারেশন কিভাবে নিব? আচ্ছা ইনশাআল্লাহ, তাহলে আগামী সপ্তাহের ক্লাসে নিব। আরো দুইজন এর পরের সিরিয়াল কে আছে? আরো দুইজন বলো। রিমিলা এরপরের রোল কত? তোমরা না পড়ে আইডি 6 আর 5 7 6 5 6 7 কে কে আছো বলো? রোল নাম্বার 5 6 7 এর মধ্যে কে আছো? 5 6 7 না থাকলে পরে আসো। 8 9 10 এর মধ্যে কে আছো? কি কেউ নাই? স্যার আছে তো, কথা বলতেছেন। কথা বলছেন না আইডি কেন? 6 আর আইডি 7 ই আছে ক্লাসে স্যার।
আচ্ছা লাভলি তো আক্তার আর রিমি। হ্যাঁ কই 6 কই? 6 শুনতে পাচ্ছ? জি স্যার পাচ্ছি। লাভলি আক্তার তোমার রোল কত? জি স্যার। স্যার আমার রোল 07। 07 আর জি স্যার। আর একজন কে? আমিনা আক্তার তোমার রোল কত? 06। 06। জি স্যার। ওকে তোমরা দুইজন সাথে থাকবে, ওই তিনজন আর এই দুইজন, টোটাল 5 জন। স্যার কোন সাবজেক্ট বলেন? ওকে স্যার টপিকটা বলুন। হুম স্যার টপিকটা টপিক এই চ্যাপ্টারে আর টপিক বাকি তো মনে হয় এই চ্যাপ্টারে নাই। আমরা এর আগের চ্যাপ্টারে কি পড়েছিলাম? ও মিড টার্মে পরে তো এটা দিয়ে শুরু করেছি তাই তো? জি স্যার। তাহলে লাভলি আক্তার আর আমিনা আক্তার দুইজনকে দিতে হবে। এগুলোই রিপিট করতে হবে। তো ট্রেড ক্রেডিট এটা আরেকজন থাকবে লাভলি আক্তার আর আমিনা আক্তার তোমার থাকবে কস্ট এন্ড বেনিফিট অফ ট্রেড ক্রেডিট। জি স্যার। আচ্ছা স্যার ওকে। ঠিক আছে। কস্ট এন্ড বেনিফিটস অফ ট্রেড ক্রেডিট। আর লাভলি আক্তার বলেছি ট্রেড ক্রেডিট, তুমি ট্রেড ক্রেডিটের ইয়ে করবে, ডিফাইন করবে, তারপরে ক্রেডিট টার্মস, তারপরে ক্যাশ ডিসকাউন্ট অফার অ্যাকসেপ্ট কখন করব, অ্যাকসেপ্ট কখন করব না, এগুলির তুমি ডিটেইলস ডিসকাস করবে। ওকে জি স্যার। গত ক্লাসে এগুলি আলাপ করেছিলাম আমরা। আর আমিনা আক্তারকে তো বললাম বেনিফিট এন্ড কস্ট। আরেকবার একটু বলে ভালো হয়। কোনটা? স্যার আমার টপিকটা আরেকবার একটু বলেন। ট্রেড ক্রেডিট কাকে বলে এটা বলবে, তারপরে এক্সাম্পল দিবে। এই যে বই থেকে দেখবে ট্রেড ক্রেডিটে অনেক কিছু আছে, এগুলি বলবে। ওপেন অ্যাকাউন্ট কি, বিলস পেয়াবল কি, ক্রেডিট টার্মস, জি স্যার ওকে। ক্রেডিট টার্মস এর মধ্যে ক্যাশ ডিসকাউন্ট, যা যা আছে টার্মস এর মধ্যে ওগুলি ডিসকাস করবে। এবং এর উপরে বেস করে আমরা কখন ডিসিশন নেই, পজিটিভ ডিসিশন কখন নেই, তার মানে ডিসকাউন্ট অফার কখন অ্যাকসেপ্ট করি, কখন রিজেক্ট করি, সেগুলো ডিটেইলসে বলবে। স্যার আমার টপিক হচ্ছে কস্ট এন্ড বেনিফিটস। আমিনা আক্তার তোমাকে তো বললাম বেনিফিট এন্ড কস্ট, তুমি এই দুইটা সুন্দর করে ডিসকাস করবে। ঠিক আছে। ওকে তাহলে 5 জন তোমরা প্রেজেন্ট করবে আগামী সপ্তাহের সোমবার। জি স্যার। আর বাকিদের আবার পরের সপ্তাহে দিয়ে দেব, বাকি যারা আছে। থ্যাংক ইউ স্যার। ওকে ইনশাআল্লাহ। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আগে যে আমাদের একটা টপিক দিলেন স্যার, 15 চ্যাপ্টারে যে টপিকটা ছিলেন কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট, এটা কি আমাদের বইয়ে আছে? ওটা তো দিয়েছি, ওখানেই আছে ওই বইয়ের, স্যার ওই ওই বইয়েই আছে বইয়ে ওগুলি। স্যার কোথায় আছে মানে খুঁজে ওটা তো পাইতেছি না। গিটম্যানের বই। স্যার আমি যেটা কিনছি ওটা তো পান্ডে আইএম। হ্যাঁ পান্ডের বইয়ে আছে। আর কয়েকটা বিষয়, ওই যে লাইন অফ ক্রেডিট, রিভলভিং ক্রেডিট, এটা ওই বইয়ে ওইখানে আছে। ওইটা তো আমি তোমাদেরকে
ই করেছি, ওই পেজগুলি শো করেছিলাম। যদি দরকার হয় আমি আবার সফট কপি দিয়ে দিব। জি স্যার। ফাইল আচ্ছা, ওই চ্যাপ্টারটা বা ওই গ্রুপে আমি দিয়ে দিব সফট কপি, ঠিক আছে? স্যার আজকে যে চ্যাপ্টারটা পড়াইলেন এটাও কি এইটা আর ওইটা একই? একই? হ্যাঁ, ওই এখানে কিছু নাই, ওইখানে কিছু আছে, এই কারণে ওইটা অ্যাড করেছি। জি স্যার। ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম